বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 2 কেবিন ক্রুর বিরুদ্ধে প্রেমের ফাঁদে প্রতারণার অভিযোগ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের রায় আপিলেও বহাল। খাতুনগঞ্জে আদা রসুনে বড় লোকসানে আমদানিকারকরা, খুচরায় অত্যাধিক লাভ। গ্রিসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন পাস। এবং কামিন্দু নিশাঙ্কার ব্যাটে টি-20-র প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমের ফান চলবেই। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আকাশপথের বিলাসিতায় লুকিয়ে আছে প্রতারণার ফাঁদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 নারী কেবিন ক্রুর বিরুদ্ধে অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে অর্থ, সোনা ও মূল্যবান উপহার হাতিয়ে নিয়েছেন। প্রমাণসহ অভিযোগে টালমাটাল বিমান কর্তৃপক্ষ। তদন্তে বেরোচ্ছে ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। আকাশপথে ভ্রমণ, ঝলমলে বিজনেস ক্লাস আর হাসিমাখা মুখের কেবিন ক্রু, সবই ছিল বিলাসিতার আবহ। কিন্তু সেই পরিবেশেই নাকি লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 নারী কেবিন ক্রু মৌরি ও খাদিজা সুলতানা শিমু পরিকল্পিতভাবে যাত্রীদের প্রেমের জালে ফেলে অর্থ, স্বর্ণ আর মূল্যবান উপহার হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী 2 যাত্রী কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ ও বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা ওমর ফারুক দুজনেই অভিযোগ করে জানালেন এক ভয়ঙ্কর কাহিনী। তাদের দাবি, মৌরি ও শিমু সুযোগ পেলেই একই ফ্লাইটে দায়িত্ব নিতেন। বিজনেস ক্লাসের যাত্রীদের টার্গেট করে সম্পর্ক গড়ে তুলতেন এই 2 নারী। কখনো বিয়ের প্রলোভন, কখনো আবেগের খেলা, শেষ পর্যন্ত নগদ অর্থ, স্বর্ণ, আইফোন, এমনকি হীরার আংটি পর্যন্ত নিয়ে উধাও হয়ে যেতেন তারা। নাসির অভিযোগ করেন, মৌরি বিদেশ ভ্রমণের আড়ালে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন। তার কাছ থেকে নিয়েছেন বিপুল অর্থ ও উপহার। অন্যদিকে ওমর ফারুক আদালতে মামলা করে জানান, শিমু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 21 লাখ টাকার বেশি অর্থ, গহনা আত্মসাৎ করেছেন। পরে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালান তিনি। অভিযুক্ত মৌরি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নাসির তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসাতে চাইছেন। আর শিমুর মন্তব্য সম্পূর্ণ উল্টো। তিনি বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু ভুক্তভোগীরা বলছেন, এটি কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি একটি পরিকল্পিত প্রতারণা চক্র। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বীকার করেছে, এবার সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ পাওয়া গেছে। ছবি, ভিডিও ও নথিপত্র জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে। ইতোমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক তদন্ত। অভিযোগ প্রমাণ হলে চাকরিচ্যুতির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। তদন্ত এগোচ্ছে ধীরে, কিন্তু যাত্রীদের প্রশ্ন, আকাশপথের আড়ালে কি গড়ে উঠেছে এক গোপন প্রতারণার সিন্ডিকেট? তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। ঢাকা ও আশেপাশের এলাকায় তাপমাত্রা আংশিক কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা হালকা কমতে পারে। এদিকে সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%।
21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস করে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই সংক্রান্ত বিষয়ে রায় দেন। 21 আগস্টের যেই মামলায় আপনারা জানেন যেই মামলায় দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয়। সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপেলেট ডিভিশন লিভ মঞ্জুর করার পরে যে আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। আবারও নিবিড় পরিচর্যায় নেওয়া হয়েছে লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। 3 দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বাড়িতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে কয়েকবার বমি হয় ফরিদার। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। পারিবারিক সূত্রে জানা যায় ফরিদা পারভিনের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় সহ কয়েকজন উপদেষ্টা ফরিদা পারভিনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গেল কয়েক বছর যাবৎ কিডনির রোগে ভুগছেন ফরিদা পারভিন। শারীরিক অবস্থার অবনতি হলে গেল মাসেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন তিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাজধানীর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে কাউন্টারের 14 থেকে 15 কর্মচারী সহ সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হন। সন্ত্রাসীরা আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা করেছে। হামলা ঠেকাতে গিয়ে দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পলাশের ড্রাইভার মাসুদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ পরিবহনের মালিক পক্ষ থেকে দাবি করা হয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে 60 থেকে 70 জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শী ও বাস কাউন্টারের একাধিক কর্মী জানান রাত 11টার দিকে 2 যুবক সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু। হামলার সময় আতঙ্কে আশেপাশে সাধারণ মানুষ দৌড়ে সরে যায়। দেশি আদার মৌসুম না থাকায় বাজার এখন পুরোপুরি আমদানি নির্ভর। রসুনও আসছে মূলত চীন থেকে, তবে পাইকারিতে দাম পড়লেও খুচরায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এতে আমদানিকারকরা কোটি টাকার লোকসানে ডুবলেও খুচরা বিক্রেতারা কেজি প্রতি 30 থেকে 50 টাকা বাড়তি মুনাফা গুনছেন বলে অভিযোগ উঠেছে। মৌসুম না থাকায় দেশের বাজারে দেশি আদা নেই, রসুনও প্রায় পুরোপুরি আমদানি নির্ভর। ফলে চাহিদা মেটাতে চীন থেকে আমদানি হলেও এর সুফল ভোক্তা পাচ্ছেন না। পাইকারিতে দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও খুচরায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে আড়তে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে 105 থেকে 108 টাকায়, রসুন 98 থেকে 100 টাকায়। অথচ একই পণ্য পাশের খুচরা দোকানে 140 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ 80 টাকা 85 এরকম সেল করতে। আর আদা হচ্ছে 25, 30, এই 35 এরকম। আর আদা রসুন হচ্ছে 115, 120। আমদানিকারকরা বলছেন প্রতি কেজি আদা রসুনে 30 থেকে 40 টাকা করে লোকসান গুনতে হচ্ছে। এক এক কন্টেইনারে লোকসানের অঙ্ক দাঁড়াচ্ছে 15 থেকে 16 লাখ টাকা। আমার আজকের দিনে হিসাব করলে বাজার হিসাব করে যে আমাদের এই টোটাল 8 কন্টেইনারে আমার 76 লাখ টাকা প্লাস লস।
এখন বর্তমানে গত বছরের তুলনায় এবছর অনেক কম চাহিদা। আদা রসুন এগুলোর চাহিদা খুবই কম। মানুষ কি জন্য যে কমে গেছে জানি না, গতবার যে পরিমাণ খাইছে এবারের পরিমাণ খাচ্ছে না। খাতুনগঞ্জের আমদানিকারক MSA ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার মীর মোকাররম হোসেন জানান, গেল বছর যেখানে 180 কন্টেইনার আদা রসুন আমদানি করে সঠিক দাম পাওয়া গেছে, এবার 30 কন্টেইনার নামিয়েও বাজার পাচ্ছেন না। আপনার হচ্ছে কি আমার আগে হচ্ছে কি আপনার গত বছর হচ্ছে কি আপনার 180 কন্টেইনার মাল নামছে, তাও হচ্ছে কি আমরা বাজার পাইছি। আর এখন হচ্ছে আমরা 30 কন্টেইনার মাল নামতেছে, তাতে হচ্ছে আমরা বাজার পাচ্ছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় 7 লাখ টন রসুনের চাহিদা রয়েছে। উৎপাদন হয় 5 লাখ টনের কিছু বেশি। ঘাটতি পূরণে আমদানির 95% আসে চীন থেকে। অপরদিকে বছরে 3 লাখ টন আদার চাহিদার অর্ধেকই আমদানি নির্ভর। আদাতে হচ্ছে কি আমাদের এখন হচ্ছে কি আপনার কেজিতে হচ্ছে কি 35 টাকা করে লস। আপনার হচ্ছে কি এই যে আপনার জানুয়ারি থেকে এই পর্যন্ত আপনার সেপ্টেম্বরে আসার পর থেকে আপনার আদা রসুনে হচ্ছে কন্টিনিউ আমরা হচ্ছে লস দিয়ে যাচ্ছি। বাজার বিশেষজ্ঞরা মনে করেন পাইকারি ও খুচরা দামের এই অস্বাভাবিক ব্যবধানের কারণে মূল ভোক্তারা কখনোই কম দামে সুফল পান না। আমদানিকারকরা লোকসানে থাকলেও খুচরা বিক্রেতারা প্রতিনিয়ত কেজিতে 30 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি করে বাড়তি মুনাফা তুলছেন বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই 36 সালে রাত 11টার পর প্রবেশ করা ছাত্রীদের অশালীন মন্তব্য করা সেই ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন হলের ছাত্রীরা। বুধবার রাত 10:30টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ইফতিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, নারীদের বুলিং করে প্রশাসন কি করে, ইফতিজারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না বলে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ থেকে ছাত্রীরা 3টি দাবি উত্থাপন করেন। সেগুলো হলো ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, সাইবার বুলিং সেল গঠন এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমি হিস্ট্রির একজন মেয়ে, তো আমার এখানে 2টা প্রশ্ন আছে ম্যাম আপনার কাছে। আমার প্রথম প্রশ্ন, বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রিসের পার্লামেন্টে একটি নতুন আইন পাশ হয়েছে। এতে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান এবং নিজ নিজ দেশে তাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। চলতি বছর দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রবাহ বেড়ে যাওয়ার পর দেশটির সরকার অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থান গ্রহণ করল। 2015-16 সালের অভিবাসন সংকটে গ্রিস ছিল ইউরোপের প্রথম সারির দেশগুলোর একটি। তখন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধ ও দারিদ্র্য পীড়িত অঞ্চল থেকে 1 মিলিয়নেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছিল। পরে অভিবাসন প্রবাহ কিছুটা কমলেও চলতি বছরে লিবিয়া থেকে ক্রিট এবং গাফদোস দ্বীপ পথে আগত অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে গ্রিস সরকার উত্তর আফ্রিকা থেকে আগতদের জন্য সাময়িকভাবে নতুন আশ্রয় আবেদন গ্রহণ বন্ধ করে দেয়। নতুন আইনে বলা হয়, যেসব অভিবাসী ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক নিরাপদ ঘোষিত তৃতীয় দেশ থেকে গ্রিসে প্রবেশ করেছেন এবং আশ্রয়ের যোগ্য নন, তাদের নিজ দেশে ফেরত যেতে হবে অথবা অন্তত 24 মাস আটক থাকার পাশাপাশি 10,000 ইউরো পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের 2 কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল বহু লোককে ঘরছাড়া করেছে এবং পুড়ে ছাই হয়ে গেছে ইতিহাস খ্যাত চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ। ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগ জানায়, গেল মঙ্গলবার বজ্রপাতের পর 22টি আলাদা আলাদা আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার পর্যন্ত 13,000 একর বন, ঝোপঝাড় ও শুকনো ঘাসভূমি পুড়ে গেছে। আগুনের বিস্তারকে আরও ভয়াবহ করে তুলেছে প্রবল বাতাস। সিয়েরা নেভাদার পশ্চিম ঢালে অবস্থিত ছোট্ট গ্রাম চাইনিজ ক্যাম্প আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শতাধিক লোকেরও কম বসবাস। ক্যাল ফায়ারের মুখপাত্র জাইমি উইলিয়ামস জানান, দাবানলে শহরের 2টি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি একটি পাহাড় চূড়ায় কবরস্থানও ক্ষতিগ্রস্ত হয়। তবে 1854 সালে প্রতিষ্ঠিত শহরের গির্জাটি অক্ষত রয়েছে। ক্যালফায়ার জানিয়েছে, পুরো চাইনিজ ক্যাম্প শহর এবং টুয়ালুমি ও পাশের ক্যালাভেরাস কাউন্টির আরও কিছু এলাকায় এখনও জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ বলবৎ আছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে 600-র বেশি দমকল কর্মী কাজ করছেন। পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকদের মধ্যে জনপ্রিয় এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার কেবল রেল দুর্ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা জানায় আরও 18 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। শহরের প্রাণকেন্দ্রে রেস্তোরাদোস থেকে বাইরে আলতো এরিয়াতে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যাত্রী পারাপার করে এই ফানিকুলার। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। যদিও কর্তৃপক্ষ জানায় নিহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি। লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বুধবার রাতে হাসপাতাল পরিদর্শন করেছেন। একে শহরের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত বলে অভিহিত করেন তিনি। লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দি সুসা এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-20 সিরিজের প্রথম ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে, কিন্তু হারারের রোমাঞ্চকর ম্যাচে ব্যাটে বলে নাটকীয়তার পর শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা। 5 বল হাতে রেখে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারায় তারা। টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেতের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে 7 উইকেট হারিয়ে 175 রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে 19.1 ওভারে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের গড়া 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় 96 রানে কোনো উইকেট না হারিয়ে বেশ ভালোভাবেই এগোচ্ছিল সফরকারীরা, কিন্তু হঠাৎ ধস নামে। 125 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। সেখান থেকে কামিন্দু মেন্দিসের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 4 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 2 কেবিন ক্রুর বিরুদ্ধে প্রেমের ফাঁদে প্রতারণার অভিযোগ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের রায় আপিলেও বহাল। আদা রসুনে বড় লোকসানে আমদানিকারকরা, খুচরায় অত্যাধিক লাভ। গ্রিসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন পাস। এবং কামিন্দু নিশাঙ্কার ব্যাটে টি-20 প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।